বাসর ঘরে বউ রেখে স্বামী যখন অন্য মেয়ের শরীরের খিদে মেটাতে ব্যস্ত, তখন আসলে বোঝা যায় দুনিয়াটা ঠিক কতটা কঠিন। আমি আদ্রিতা, বাবা মার ইচ্ছেতে পারিবারিকভাবে রাকিবের সাথে বিয়েটা হয়েছে, কিন্তু আমি দেখতে শ্যাম হয় রাকিব আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না। আপনি তো দেখে শুনে আমাকে বিয়ে করেছেন, আমার মায়ের পছন্দে তোকে বিয়ে করা। আমার মায়ের ছয়ের যে এত খারাপ কে জানে। আমি তো এই রাতটা এমনিতেই কষ্ট করব না, এনজয় করব। তোর সামনে আজ তুই শুধু বসে বসে দেখবি, একটা কথা বললে তোর ফল এতটা খারাপ হবে বুঝতে পারবি। আদ্রিতা, কালো শ্যাম মেয়ে আসলে গল্পতেই সুন্দর, বাস্তবে তাদের কেউ মন থেকে ভালোবাসে না। কথাগুলো শেষ করে উনি কাকে যেন ফোন করলো। ফোন করার কিছুক্ষণ পর একটা মেয়ের ঘুমে আসলো। আমার চোখের সামনে দুজনের শারীরিক সম্পর্ক লিপ্ত হচ্ছে। এরকম নোংরা দৃশ্য দেখা লাগবে তাও এই রাতে কখনো চিন্তা করিনি। এই রাত নিয়ে কত কল্পনা ছিল, কতই না স্বপ্ন দেখতাম, শেষে কিনা কপালে চরিত্রহীন স্বামী জুটল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বাবা মার উপর খুব রাগ হচ্ছে, তাদের জন্যই আমার এই অবস্থা। কান্না করতে করতে যখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। চোখ পড়ল বিছানায় তাদের দুজনের নগ্ন শরীরের উপর। যে স্বামী নিজের বউকে রেখে বাসর ঘরে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, আর যাই হোক, সে কখনো স্বামী হওয়ার অধিকার রাখে না। এখন চাইলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমার বাবার তেমন কিছু নেই। আমরা নিম্ন মধ্যবিত্ত। রুম থেকে বের হয়ে শাড়ি বদলে অন্য শাড়ি পরে পাশের রুমে নামাজ পড়ে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানানো শেষে দেখলাম শ্বশুর শাশুড়ি দুজনেই টেবিলে বসে আছেন। এমতো অবস্থায় দেখলাম উনিও নিচে নামতেছেন। খাবার টেবিলে খাবার দেওয়ার পর উনি যখন খাবার মুখে দিলেন, অমনি সাথে সাথে খুব জোরে আমার গালে একটা থাপ্পড় দিলেন। এটা মানুষের খাবার? জানোয়ারও খায় না এসব খাবার, বলেই উঠে চলে আসলাম। কিছু মনে করিস না মা, ও এমনই। কি বলবো কিছু বুঝতে পারছি না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। নিজেকে সামলে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। এরপর থেকে আমার উপর অত্যাচার শুরু হলো। রাতে নেশা করে এসে আমাকে মারধর করা শুরু করতে। একটা সময় তারা আমাকে মারধর করা নেশায় পরিণত হয়েছিল। এমন কোনো রাত ছিল না যে রাতে মারতো না, প্যান্টের বেল্ট খুলে গরু ছাগলের মতো ফিটাতো। আমি আর সহ্য করতে পারছি না, পুরো ফিটে শুধু মারের দাগ। বিয়ের আজ 25 দিন, হয়তো আর কিছুদিন গেলে হয়তো মার খেয়ে মরে যাওয়া লাগবে। বৌমা তোমাকে কতবার বলেছি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তুমি তো কথাই শুনো না। এই যৌতুকের বাবা শাশুড়ির অত্যাচার শুরু হলো। একটা সময় যাওয়ার পর তারাও আমাকে মারধর করা শুরু করলো। এমন কোনো দিন যায়নি যেদিন আমার ভাতের প্লেটে চোখের পানি পড়েনি। সে রোজ রাতে মেয়ে নিয়ে আসে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর আমাকে রুমের বাইরে বের করে দেয়। এরপর আমার জায়গা হলো রান্নাঘরে। আমাকে তারা কাজের বুয়া বানিয়ে ফেলেছে। একটু লবণ কম হলেও মারে, একটু বেশি হলেও মারে। আমি যেটাই করি সেটাতে ভুল ধরে। একটা সময় নিজেকে পাগল মনে হওয়া শুরু করছিল। একটা সময় তাদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে রাতে ঘুমাতেও পারতাম না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এটাই চাইতাম, এই জীবনে থেকে মুক্তি চাই। মায়ের মেয়েকে দিয়ে আমার হবে না, আমি আরেকটা বিয়ে করব। আচ্ছা, কাউকে পছন্দ হলে বলিস, আমি কথা বলবো। আচ্ছা। রুম পরিষ্কার করার সময় এসব শুনতে পেলাম। রুম পরিষ্কার শেষে তাদের সবারই কাপড় ধুয়ে শুকাতে দিলাম। তারপর রান্না শেষে সবাইকে খাইয়ে আমার কপালে জুটলো মাছের কাঁটা আর ঝোল। দিনে 2 বার খাবার জুটতো, এটাই অনেক ছিল। সেদিন রাতে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বর আসলো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঠান্ডায় শরীর কাঁপছে। রান্নাঘরে শুয়ে শরীরের ব্যথায় কাতরাচ্ছে। তারা দেখেও না দেখার ভান করে আছে। হঠাৎ শরীরটা ভারী আসতেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এমতো অবস্থায় সে রান্নাঘরে এসে ওই চাকরানি উঠ আর আমার জন্য মাছের স্যুপ বানাই দে, তাড়াতাড়ি বলে চলে গেল। আমি উঠে বসার মতো অবস্থায় নেই। 1 ঘন্টা পার হয়ে গেল, এখনও খাবার নেই। মাথাটা গরম হয়ে গেল। রান্নাঘরে এসে যাই দেখলাম সে আরাম করে ঘুমাচ্ছে। মাথাটা নষ্ট হয়ে গেল। কল থেকে 1 গ্লাস পানি নিয়ে তার মুখে ছুঁড়ে মারতে দেখলাম নড়ে চড়ে উঠল। এই চাকরানি উঠ! চিৎকার শুনে বাবা মা দুজনেই চলে আসছে। রাগ কন্ট্রোল না করতে পেরে বেল্ট খুলে কয়েকটা দেওয়ার পর, মা কী করছিস, মরে টরে গেল নাকি? মরে যাক, তাতে আমার কি, এসব গরিবের মরে গেলে কি যায় আসে। রান্নাঘরের
মেঝে থেকে তুলে, কি করতেছি সেসব, বাসা থেকে বের করে দিচ্ছি বলে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় রাস্তার গাছে লেগে মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, হয়তো এতক্ষণে মরে গেছে। এত ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি থেকে লাথি রাস্তায় ফেলে দিলাম, ছিটকে গিয়ে গাছের সাথে লেগে মাথা ফেটে রক্ত পড়ছিল, হয়তো এতক্ষণে মরেই গেছে। কি করলি মেয়েটাকে? রাস্তায় ফেলে দিয়েছি, এসেছি, এতক্ষণে হয়তো মরে পড়ে আছে বলে ঘরে চলে আসলাম। আজ শেষ করে আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আমি আবু সাইদ সরকার, একটা গার্মেন্টসে ম্যানেজার পোস্টে আছি। যা বেতন পাই তা দিয়ে ভালোভাবে সংসারটা চলে যায়। হঠাৎ এত রাতে বৃষ্টি আসবে জানলে ছাতাটা নিয়ে আসতাম। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোয় আবছা আবছা করে দেখতে পাচ্ছি কেউ একজন রাস্তায় পড়ে আছে। ভয়ও করছে, আবার মনও মানছে না। এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে, হয়তো অ্যাক্সিডেন্ট করছে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। পুলিশ কেস যদি হয়, তবু এমন অবস্থায় তো চুপ থাকা যায় না। বাসায় আসতে কাকে নিয়ে আসছিস তুই? পরে বলছে আগে তুমি ভেতরে তো যাইতে দাও। ভিতরে নিয়ে গিয়ে মেয়েটাকে শুইয়ে দিলাম। ফার্স্ট বক্সটা এনে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে, মা তুমি ওর কাপড়গুলা বদলে তোমার একটা শাড়ি পরিয়ে দাও। আচ্ছা তুই বাইরে যা। মেয়েটার শাড়িটা খুলতে পুরো ফিটে শুধু মায়ের দাগ ছাড়া কিছু নেই। তার উপর তখনই অবাক হলাম যখন ব্লাউজটা খুলতে দেখলাম শরীরে এমন কোনো অংশ বাদ নেই যেখানে মায়ের দাগ নেই। নিশ্চয়ই কোনো মানুষরূপী জানোয়ার এমন করেছে। মানুষ এমনটা কি করতে পারে? শাড়িটা বদলে দিয়ে বাইরে এসে শুনে দিকে, হ্যাঁ বলো, এই মেয়েটাকে কোথায় পেয়েছিস? সত্যি করে বল আমাকে। মা আমি অফিস থেকে ফিরছিলাম, তখন এই মেয়েটাকে। তারপর মাকে সব কিছু খুলে বললাম। ও আচ্ছা, নিয়ে এসে ভালো করেছিস। মেয়েটা হয়তো কোনো জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়েছে। কেন? মেয়েটা পুরো শরীর ক্ষত ছাড়া কিছু নেই। এত নির্যাতন একদিনের হতে পারে না। কে জানে, মেয়েটা সুস্থ হলে বোঝা যাবে। 4 ঘন্টা পর 3:45 হঠাৎ জ্ঞান ফিরে আসলো। চোখ খুলতে চারদিকটা নতুন নতুন মনে হচ্ছে। হাত দিয়ে আশেপাশেটা নেড়ে দেখলো, এটা তো বিছানা, কিন্তু আমি কোথায়? হঠাৎ মেয়েটা নড়ে উঠলো। হঠাৎ জ্ঞান ফিরে এসেছে, যাক চিন্তামুক্ত হলাম। কে আপনি? আর আমি এখানে কেমনে? সব কিছু এলোমেলো মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন। বিছানা থেকে উঠে বসতে চাচ্ছিলাম, কিন্তু ওঠার মতো শক্তিটুকু নেই। আপনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। হঠাৎ মনে হলো শাড়িটা তো আমার না। ভয় পায়েন না, আমার মা আপনার শাড়িটা চেঞ্জ করে দিছে। মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি রাস্তায় কেমনে? আপনার শরীর দুর্বল, আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আপনি রেস্ট নেন। মাথায় হাত দিতে দেখলাম মাথায় ব্যান্ডেজ করা। আমার সাথে কি হয়েছিল আমি কিছু বলতে পারছি না। মেয়েটা রুমের লাইটটা অফ করে রুমে এসে শুয়ে পড়লো। চোখ বন্ধ করতে হঠাৎই মেয়েটার ছবি চোখে ভেসে। কি হচ্ছে এটা আমার? মেয়েটা দেখতে উজ্জ্বল সামনা, কিন্তু মেয়েটার চেহারা একটা মায়া কাজ করে। পুরো রাত ঘুমাতে পারলাম না। চোখ বন্ধ করলে মেয়েটার ছবি চোখে ভেসে ওঠে। সকালে উঠে আমি অফিসে চলে আসলাম। সকালবেলা একজন ভদ্রমহিলা প্লেটে নাস্তা নিয়ে আসলো। কি নাম মা তোমার? আমার নাম আদ্রিতা। ও আচ্ছা, খুব সুন্দর নাম। এই নামটা আমার ছেলের অনেক পছন্দের। নাস্তাটা খেয়ে নাও। এখন শরীর কেমন আছে? কিছুটা ভালো। কাল তো ভীষণ জ্বর ছিল শরীরে, এখন কি জ্বর কমছে? না, এখন সুস্থ আছি। তুমি নিজে খেতে পারবে নাকি খাইয়ে দিবে? নিজে পারবো। পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে। এখানে না আসলে বুঝতে পারতাম না। নাস্তাটা খেয়ে তুমি রেস্ট করো, আমি পরে আসতেছি বলে চলে গেল। রুমে শুয়ে থাকতে কেমন জানি লাগতেছে। বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম ভদ্রমহিলা টিফিন বক্সে ভাত তুলতেছেন আমাকে দেখে। না মানে এমনি ভালো লাগতেছিল না, একলা তাই। ও আচ্ছা, আমার ছেলের জন্য খাবার দিচ্ছে। ও আবার বাইরের খাবার খেতে পারে না। ও বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? না থাক, মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবুও বলেই ফেললাম, আপনারা কি দুজনে এত বড় বাসায় থাকেন?
আমি আর আমার ছেলে, ওর বাবা ওর জন্মের কিছুদিন পরে মারা গেছে। ও বলতে চাচ্ছিলাম যে আমি চলে যেতে চাচ্ছি। সে কি, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না? এভাবে কয়েকটা দিন কেটে গেল। মেয়েটার সাথে থাকতে থাকতে মেয়েটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এরকম একটা মেয়ের সাথে মানুষ এমনটা কেমনে করতে পারে? তাই আজ হঠাৎ মুখে বলেই ফেললাম ওই দাগগুলার কথা। তখনই আদ্রিতা কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বললাম। বলার শেষে দেখলাম ওনার চোখেও পানি। তুমি এত অত্যাচার সহ্য কেন করেছিলে? ওই জানোয়ারটা দিনের পর দিন তোমাকে টর্চার করছিল, আর তুমি মুখ বুজে সহ্য করছিলে। এছাড়া আমার কি আর করার ছিল? যাওয়ার মতো কোনো জায়গা নেই। ওসব অত্যাচার সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছিল। আজ সত্যি আমার মন থেকে বলছি, আপনাদের ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা করছে না। অন্যদিকে রাকিবের বাবা মা সব শেষ। আমাদের বাসার ব্যবসা ডুবে গেছে, সাথে এই বাড়িটাও চলে গেছে। আরও 50 লাখ টাকা। মানুষ এভাবে কাঁদতে কাঁদতে, কী বলছো বাবা তুমি এসব? আমাদের কি হবে জানি না, তুই এবার কিছু একটা কর। এতদিন তো বাপের টাকা করতে করলি, এত টাকা কোথায় পাবো আমরা তাও জানি না। রাকিব বাবা, এবার তুই কিছু একটা করে সংসারে হালটা দাও। তোর বাপ হয়ে এটাই তোর কাছে শেষ চাওয়া। এভাবে আর কতদিন চলবে? এখন তো আমাদের কাছে খাওয়ার মতো টাকাও নেই, পথে বসা ছাড়া উপায় নেই। হঠাৎ স্যারকে রেখেছেন, যার এই গার্মেন্টসটা। স্যার আসতে পারি? আসব। ভিতরে আসতে দেখলাম স্যারের আরও বাকি 4টা গার্মেন্টসের ম্যানেজারগুলো আসছে। স্যার হাতে একটা 8 লাখ টাকা চেক দিয়ে সবাইকে বলল এ মাসের কর্মচারীদের বেতন দিতে টাকা শর্ট লাগলে উনি পরে দিবে। আমি চেক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কিরে, শুয়ে আছিস কেন? ভালো লাগতেছে না? শরীরটা কেমন করছে? আমি হাত পাগুলো চেপে দিব? না, লাগবে না। বলার পরেও দেখলাম মেয়েটা চাপতেছে। আপনারা এতদিন আমাকে আপনাদের এখানে থাকতে দিলেন, এত ভালো খাওয়ালেন, তার জন্য আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না। এটা তার কাছে কিছুই না। সি, আমি যা করছি মন থেকেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন ব্যাংকে যাওয়ার সময় দেখলাম এটা 8 কোটি টাকার চেক, কিন্তু স্যারের তো 8 লাখ দেওয়ার কথা ছিল, হয়তো বলে লিখে ফেলেছেন। স্যারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আমি ব্যাংকে না গিয়ে স্যারের কাছে, স্যার আমাকে আপনি 1 কোটি টাকা চেক দিয়েছেন, কই দেখি। ও সত্যি তো? আচ্ছা তুমি একটু পর আসো। আচ্ছা স্যার। কিছুক্ষণ পর স্যার ফোন করলেন। আমি ওনার রুমে যেতে দেখলাম কালকে সবাই আসছে। বসো। জি। বুঝতে আসলে আমি ইচ্ছে করে সবার থেকে 8 লাখ লিখে 8 কোটি লিখেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য। আপনারা সবাই ফেল করেছেন। পরীক্ষা একমাত্র সাইদ বাদে সে একমাত্র ব্যক্তি যে এত টাকা পেয়েও তার প্রতি কোনো লোভ নেই। আসলে আমি দুবাইয়ে সেটেল হচ্ছি, তাই একজন ভরসা করার মতো একজনকে খুঁজছিলাম, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার ভিতর কোনো লোভ নেই। আমি তাকে পেয়ে গেছি। সাইদ, তুমি আজ থেকে আমার সব গার্মেন্টসগুলো দেখাশোনা করবে। আমার জায়গায় তুমি বসবে আজ থেকে। আমার 5 গার্মেন্টসই তোমার। আমি কি শুনছি এসব? বিশ্বাস করতে পারছি না। স্বপ্নে মনে হচ্ছিল সব কিছু। স্যার, তুমি আজ থেকে এই গার্মেন্টসের মালিক। এরপর তাকে আমার চেম্বারে বসিয়ে দিয়ে হাতে করে চাবিটা তুলে দিয়ে স্যার ওনার চেম্বারে বসিয়ে দিয়ে হাতে গাড়ির চাবি দিয়ে বলল, নিচে গাড়ি সহ ড্রাইভার আছে, আজ থেকে প্রাইভেট কারে করে অফিসে আসবা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি চাইলে সব পারেন। এত খুশির খবর মাকে সামনাসামনি দিব। সাইদ, আজকে রাকিব নামের একজন আসবে, যদি ছেলেটা ভালো লাগে তাহলে তোমার পোস্টে নিয়োগ দিবা। আচ্ছা স্যার। এটা গার্মেন্টসে যাচ্ছে, বাবার বন্ধুর গার্মেন্টস। এই ম্যানেজার পোস্টে নাকি একজন নিবে। তুমি বসেছিলাম এমন সময়। স্যার, আসতে পারি? আসো। আর কি ভিতরে আসে সাইদ? দেখি কাগজপত্র। এই নেন স্যার। কাগজ দেখে ভালোই পারবেন তো কাজ সামলাতে। আমার কিন্তু ফাঁকিবাজি মানুষ পছন্দ না। পারবো স্যার, আমার এই চাকরিটা খুব দরকার। আমার পুরো পরিবার না হলে পথে বসে যাবে স্যার। বুঝলাম, যদি কোনো কারণে মনে হয় আপনি পোস্টের জন্য সঠিক নন, তাহলে কিন্তু বাদ পড়বেন। আচ্ছা স্যার।
অন্যদিকে ভদ্রমহিলা: আদ্রিতা, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? বলেন। আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো। আমি পুরো রাত ভাবছি আমার ছেলে তোমার বিয়ে দিব। কি বলছেন আপনি এসব? যা বলছি ভেবে চিনতে বলছি। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আপনার পছন্দ হলেই তো হবে না। আমাকে কখনো আপনার ছেলের পছন্দ হবে না, কারণ উনি আমার থেকেও কত ভালো মেয়ে ডিজার্ভ করেন বলে বোঝানোর মতো না। আমার ছেলেকে আমি চিনি, ও কখনো আমার কথার উপর কথা বলবে না। আর তুমি এ বাড়িতে আসার পর মনে হচ্ছে আমার পরিবারের লক্ষ্মী এসেছে। সব কিছু এত সুন্দর চলছে, আর সব কিছুতে কেমন যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এমন সময় একটা নতুন বাড়ির সামনে এসে থামলো। তখন এই গাড়ি থেকে দেখলাম সাইদ বের হয়ে আসলো। তুই গাড়ি কিনলি নাকি? না। তাহলে? মা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি আর ম্যানেজার নেই, আমি এখন 5টা গার্মেন্টসের মালিক। তার মাকে সব কিছু খুলে বললাম। সত্যি? যাকে একটা সুন্দর দিনে তাহলে শুভ কাজটা সেরে নেওয়া যাক। কিসের শুভ কাজ? কথাটা বলতে যাব এমন সময় আদ্রিতা হঠাৎ করে: ঠিক এমনি মা, তাহলে শুভ কাজ দেরি কিসের? এই দিনে শুভ কাজটা সেরে ফেলি। শুভ কাজ? সেটা আবার কিসের? আমি কাল সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন তুই হ্যাঁ বললেই হয়। বুঝলাম, কিন্তু সেটা কি? আসলে তুই তো আদ্রিতার বিষয়টা জানিস, ওর অতীত সম্পর্ক তো সব কিছু জানিস। আমি ওর সাথে তোর বিয়ে দিব। কি বলছো তুমি এসব? এটা কি কখনো সম্ভব না? কেন? আমার আদ্রিতাকে খুব ভালো লেগেছে। আমারও তো ভালোই লাগে, তাও একটু ঢং না করলে কেমন দেখায়। আমি ভেবেচিন্তে দেখি। বিয়ের পর ওসব ভেবেচিন্তে দেখিস। কি আর করার, যেহেতু ভালোই লাগে, আর এমন একটা মেয়ে বিয়ে করলে আল্লাহ তাআলাও খুশি হবেন। কি আর, বিকেলে আমাদের কিছু আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবকে ইনভাইট করলো। তারপর ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে যাই, শুয়েছিলাম। ঠিক তখনই মা: কি রে, তুই আছিস কেন এই সময়? শুয়ে থাকলে কি হবে? তোর না কিছুক্ষণ আগে বিয়ে হলো? তা বউ বাসর ঘরে আগে আসবে না? তা না করে তুই আগে সেই শুয়ে আছিস। ওগুলো আদিম যুগের নিয়ম কানুন, বাইরে যা, আসছি ডিজিটাল যুগের। মা, তুমিও না। কি আর করার, এক বুক কষ্ট নিয়ে ছাদে এসে বসেছিলাম, এমন সময় মনে হলো ঘাড়ে কেউ হাত রেখেছে। পিছনে ঘুরতে দেখে আদ্রিতা: তুমি এখানে? বসো। কিছু বলবে? আমাকে বিয়ে করে আপনি মনে হয় খুব কষ্ট পেয়েছেন। কে বললো তোমাকে এসব? আপনাকে দেখে বোঝা যাচ্ছে। মানুষকে বাইরের দিক থেকে দেখে কখনো বিচার করতে হয় না, আর আমি কখনো কাউকে বাইরের দিক থেকে দেখে বিচার করি না। কে কালো কে সাদা তাতে কিছু যায় আসে না, কারণ রূপ যৌবন সারা জীবন থাকে না। একটা সুন্দর মন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তুমি হয়তো ভাবছো তুমি মার কথায় বিয়েটা করেছি। এটাও ঠিক, কারণ আমি মায়ের কথা ফেলতে পারি না, কারণ জন্মের পর বাবাকে দেখি না। মা কত মানুষ করেছে আমি জানি। আপনার মন আসলে অনেক সুন্দর, আর আপনার মতো মানুষ আমার জীবনে আসবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। ওগুলো চিন্তা ভাবনায় নায়ক নায়িকা আসে, আমি সামনাসামনি আসি। দূর আপনিও না। সত্যি কথা বলতে কি, আমারও তোমাকে ভালোই লাগতো, কিন্তু আমি কাউকে কখনো বলতে পারিনি, আর আমি বলতেও পারি না। অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তাদের মুখে তোমার মতো মায়া দেখতে পাইনি। আমার আবার মুখে মায়া একটু কেমন জানি শুনতে লাগতেছে। কেমন মানে, তুমি যেমন তেমনি সুন্দর। সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর করে বানিয়েছেন। আমার তোমার কাছে একটাই চাওয়া, জীবনে যাই করো না কেন আমার বিশ্বাস না কখনো ভেঙো না। আমি জীবন দিয়ে হলেও আমি কখনো আপনার বিশ্বাস ভাঙবো না। তখনই: কিরে, তোরা রুম বাদ দিয়ে কি সারা রাত সাথে থাকবি? হ্যাঁ, তোমার অত্যাচারে তো কোথাও থাকা যাচ্ছে না। কি আর করার। রুমে আসতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারিদিক দিকে হঠাৎ জ্বর উঠে গেল, সাথে বৃষ্টি জড়ালো বাতাস। জানালা দিয়ে বাতাস এসে আদ্রিতার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বজ্রপাতের আলোয় মুখটা একটু করে জ্বলে উঠছে।
কি একটা রোমান্টিক মুহূর্ত, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আদ্রিতাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতে দেখলাম ওর পুরো শরীর শিউরে উঠছে। জীবনে প্রথম আজ কোনো মেয়েকে চুমু খেলাম, ভালোই লাগছে। আর এই প্রথম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক আবদ্ধ হলাম। তুমি এত ভার্জিন ছিলে। আপনি প্রথম যার সঙ্গে আমি প্রথম দৈহিক সম্পর্কে আবদ্ধ হলাম। তাহলে এর আগে তোমার স্বামী তোমার সাথে কিছু করেনি? না, সে তো কখনো আমার হাত ছুঁয়ে পর্যন্ত দেখেনি। কাজের লোকের চাইতেও বেশি কিছু বানিয়ে রাখছিল। আমি যে একটা মানুষ সেদিক খেয়াল ছিল না। যাই হোক, সে তোমার অতীত, সেটাকে দুর্ঘটনা মনে করে সব কিছু ভুলে যাও। এভাবে আমাদের দিনগুলো ভালো কাটছিল। অন্যদিকে এই রাকিব তো ভালোই ফাঁকিবাজ। কাজের একটা করতে হবে। মা কত টাকা যৌতুক দিবে? 15 লাখ টাকা। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তুমি হ্যাঁ বলেই দাও। আচ্ছা মা, আমি কাজে গেলাম, কিছুক্ষণ পর স্যার আসবো। হ্যাঁ। কী খবর তোমার? কাজে ফাঁকি বাজি এগুলো আমার পছন্দ না। তোমাকে 1 মাসের জন্য বরখাস্ত করলাম। স্যার, আর এমন করবো না প্লিজ স্যার। কোনো কিছু শোনা হবে না, বেরিয়ে যাও। পকেটে 1000 টাকা আছে, এই তো উঠে গেল মেয়ের নেশা। পতিতালয়ে এসে নিজের চাহিদা মিটিয়ে বাসায় এসে সামনের সপ্তাহে বিয়ে ঠিক করছি। তুই আগের বারের মতো করিস না। এই কিন্তু গরিব ঘরের মেয়ে না, আর এখন আমরা প্রভাবশালীও নেই, মাথায় রাখছি। আর তোর কিন্তু মেয়ের নেশা খুব। ছাড়ো ওসব, 1 মেয়ে দিয়ে আমার কিছু হবে না। আর আমি বিয়ে করছি টাকার জন্য, সব সংসার টংসার আমার দ্বারা হবে না বলেই চলে আসলাম। কিছুদিন পর আমার বিয়েটা হয়ে গেল, মেয়েটা চলার মতো আর কি। 15 দিন পর। হ্যালো। বলো। হ্যাঁ, আমি আপনার অফিসে যাচ্ছি। কেন? মা বাসায় নেই, কিছু ভালো লাগতেছে না। আচ্ছা, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কিছুক্ষণ পর ড্রাইভার এসে নিয়ে গেল ওনার অফিসে। যেতে হঠাৎ শুনলাম লিফট নষ্ট। সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, এমন সময় রাকিব আদ্রিতাকে দেখে অবাক হয়ে গেলাম। কীভাবে এখনও বিশেষ বুকের ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো। ফকিন্নি, তুই এখানে চাকরি খুঁজতে আসছিস মনে হয়, কিন্তু আফসোস, তুই চাকরি পাবি না। আমি এখানকার ম্যানেজার। কিছুই বলতে পারছি না। রাকিব আমার সামনে আসবে এটা আমি কল্পনাও করিনি। বেরিয়ে যাও এখান থেকে, যত সব গরিব কোথাকার। আর নতুন শাড়ি কি ভিক্ষা করে নিচ্ছিস নাকি কেউ দাম দিছে? হা। ঠিক তখনই একজন কর্মচারী, স্যার আপনি কাকে কি বলতেছেন, উনি কে জানেন? আর স্যার জানলে আপনার কি হবে জানেন? তুই চিনাবে কে? ম্যাডাম, আপনি এখান থেকে যান। ম্যাডাম, পাগল নাকি? পাগল আপনি। আর আজকে আপনার চাকরিতেও গেছে, উনি সাইদ স্যারের বউ। পাগল আপনি, আর আজকে আপনার চাকরিতে গেছে, উনি সাইদ স্যারের বউ। হা, সত্যি হাসালেন। মেয়েটা স্যারের বউ, আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে করবেন, না করলে নেই। কিছুক্ষণ পর বুঝতে পারবেন। ঠিক তখন বাইরে চেঁচামেচি শুনে বাইরে এসে যা শুনতে তা শুনে তো অবাক। স্যার আপনি? তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে কথা বলার? স্যার আমি বুঝতে পারিনি। বুঝতে পারলেও তোমার ক্ষমা হতো। তুমি তাহলে সেই রাকিব, আদ্রিতার পাশে দাঁড়িয়ে তোমার কোনো মাফ হবে না। তোমার চাকরি আজ থেকে শেষ। ইন্ডিকেট লস্ট অফ মাই অফিস। স্যার প্লিজ এমনটা করবেন না প্লিজ। তুমি মানুষ হলে ভেবে দেখতাম তুমি জানোয়ারের চাইতেও খারাপ। একটা মেয়ের উপর তুমি যে অত্যাচার করছো তার কোনো ক্ষমা হয় না। নিজের বউকে রাস্তায় ফেলে দিতে লজ্জা লাগেনি? এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ? তোমার চেহারা আমার দেখার ইচ্ছা না, বেরিয়ে যাও। মনের মধ্যে রাগ নিয়ে বেরিয়ে আসলাম। ওই অপমানের প্রতিশোধ নেব। রুমে এসে, তুমি কাঁদতেছ কেন? আবার কেন? আমার প্রচুর ভয় করতেছিল। তখন রাকিবের সাথে এভাবে দেখা হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। আল্লাহ তোমার সাথে হওয়া অত্যাচারের শাস্তি ইত্যাদি দিয়ে দিছে। পথে বসা ছাড়া কোনো উপায় নেই। বাড়িতে আসতে তিশা পানি নিয়ে আসলো। মেজাজ এমনিতেই খারাপ ছিল। পানির গ্লাস ফেলে দিতে মা, কী হলো তোর, আবার এত রাগ কেন? অফিস থেকে এখনই চলে আসলে যে? চাকরি খরচ চলে গেছে আমার। কি?
কেন, কি করছিস তুই আবার? যা করার ওই মেয়েটা করছে। কোন মেয়ে? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি আজকে যা দেখছি তা দেখে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি হয়েছে খুলে বল আমাকে। মা, ওই আদ্রিতা, আমি অফিসে কাজ করতাম, ওই অফিসের মালিকের বউ এখন। কি? এটা কেমনে সম্ভব? ওর মতো একটা মেয়েকে এত বড় একটা মানুষ বিয়ে করলো, আর তুই না বললেও মরে গেছে। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছে। ওর জন্য আজ চাকরিটা চলে গেল আমার। কত অপমান করলো এতগুলা কর্মচারীর সামনে। এখন দেখি চেহারাও অনেক পরিবর্তন। হবে না বড়লোকি খাওয়া দাওয়া, গরিবের কপাল। আমি এর প্রতিশোধ নেব। দরজার ওপাশ থেকে বাবা সব শুনে রুমে এসে, এগুলো তোর পাপের শাস্তি, আমাদের ভুগতে হচ্ছে। আসলে তোকে শিক্ষা দিতে পারিনি। জন্ম থেকে তোর মা তোর ভুলগুলা প্রশ্রয় দিয়ে গেছে, সাথে আমিও। এজন্য মানুষ হতে পারিসনি। এই মেয়েটা আসলে একটা লক্ষ্মী ছিল। তোর সঙ্গে বিয়ে হওয়ার পর আমার ব্যবসায় কত লাভ হচ্ছিল। যেদিন বাসার বাইরে ফেলে দিয়ে আসলে সেদিন থেকে সব কিছু ডুবে গেল। তোর পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে দিলি। কথাগুলো শুনে অজান্তে চোখে পানি চলে আসলো। কী করে একটা মানুষ এমনটা করতে পারে? যাই হোক, এমন একটা মানুষের সঙ্গে সংসার করা যায় না। আপনার ছেলে এত খারাপ, আগে জানলে কখনো বিয়ে করতাম না। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। আমার বাবার দেওয়া 15 লাখ টাকা ফেরত দিয়ে। গরিব ফকির রিক্সাওয়ালা হলেও তার সঙ্গে সংসার করা যেত। 3 বেলা হয়তো খেতে পারতাম, কিন্তু সুখ তো থাকতো জীবনে। এমন একটা খারাপ মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না বলে কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছি বাসায়। বৌমা, যেও না প্লিজ বৌমা। কে শুনে কার কথা? দেখলি তো অতিশয় চলে গেল। তোর কপালে ভালো কিছু নাই। চলে যাই বাসা থেকে। কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। এত দরদ থাকলে তুমিও চলে যাও, তাও শান্তিতে থাকতে দেয় আমাদের। বাসা থেকেও তাড়িয়ে দিল। পকেটে একটা 2 টাকার নোট। কী করবে এখন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায়ের মতো। আপনি কি সারাদিন এভাবেই বসে থাকেন? তেমন কিছু করতে হয় না, টুকটাক দেখাশোনা, এতটুকুই? আচ্ছা, আমি তাহলে যাই। মা হয়তো চলে এসেছে। আসুন, বিকেলে একসাথে যাব। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বাসায় না গিয়ে নদীর পাড়ে বেড়াতে গেলাম। নদীর পাড়ে বালুর উপর হাঁটতে ভালোই লাগে। দুজনের হাত ধরে হাঁটার ফিলিংসটাই আলাদা। আমার এসব স্বপ্ন মনে হয়। এটা যদি সত্যি স্বপ্ন হয় তাহলে যেন কখনো না ভাঙবে। কি বলছো মনে মনে? কিছু না। আমার জীবনের সব চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার এই সুখে যেন কারো নজর না লাগবে না। তারপর রাতে বাইরে ডিনার করে বাসায় গেলাম। সত্যি কথা বলতে আদ্রিতার বাসায় আসার পর সব কিছুতে শুধু আমি উপরে উঠছি। মা হয়তো সত্যি বলছো, একটা লক্ষ্মী। আমার যেমন একজন জীবন সঙ্গিনী দরকার ছিল, তার সব গুণ আদ্রিতার মধ্যে আছে। এমন কোনো রাত নেই যে রাতে আমি বাড়ি আসার পর শোয়ার সময়ও আমার হাত পা চেপে দেয়নি। এত মানা করি তবুও কোনো কথায় কানে শোনে না। বাসায় কাজের মানুষও রাখতে দেয় না, মাকে কিছু করতেও দেয় না। তারা চাওয়া পাওয়া কিছুই নেই, টাকা পয়সা, সোনা গহনা, কিছুরই প্রতি এক বিন্দু লোভ নেই। আজ রাতেও হঠাৎ জ্বর উঠলো, চারদিকটা অন্ধকার হয়ে গেল, মনে হয় খুব বৃষ্টি নামে। একটা কথা বলি? বলো। আমার বাবার কথা না খুব মনে পড়ছে। আপনি আমাকে বাবার কাছে নিয়ে যাবেন? এটা আবার কোনো কথা হলো? আমি যেতে পারলেও তুমি কাল চলে যাবা, ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। কিন্তু এগুলা কালকের কথা, আমার এখন ওটা লাগবে। কোনটা? অন্যদিকে এই জ্বরের রাতে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এই রাতের শপথ, তোর জীবন আমি নরক বানায় ছাড়বো। তুই মরবি, সাথে ওই সাইডে ওইটা রাকিবের প্রতিজ্ঞা। আই এম ব্যাক। ওয়েট। তোর জীবনের আজ থেকে খারাপ দিন শুরু। ঠিক তো? আমি বেঁচে থাকতে তোদের সাথে থাকতে দিব না কখনো। এত জ্বর উঠছে বাইরে বলে বোঝানোর মতো না। সব কিছু উল্টিয়ে নিয়ে যাবে মনে হয়। বাইরে কি জ্বর উঠেছে? কালবৈশাখী জ্বরের তাণ্ডব চলতেছে। আমার জীবনেও আমি এরকম জ্বর দেখিনি। কে জানে বাইরে কি হচ্ছে। বাইরের যে জ্বরটা, তাতে আমরা যে ভাড়া উঠেছে তার টিন উড়ে গেছে। এখন একজনের বাসায় আশ্রয় নিয়েছি। জানি না কী হবে আজ রাতে। যতই সময় যাচ্ছে ততই জ্বর বেড়ে চলছে। তখনই কেউ দরজা নক করলো। আদ্রিতা, দেখো তো মা আসছে মনে হয়। বিছানা থেকে গিয়ে দরজা খুলতে দেখলাম মা দাঁড়িয়ে আছে।
মা, আপনি এত রাতে ভিতরে আসেন, ডিস্টার্ব করলাম নাকি? মা, তুমি যে কি বলো আল্লাহ জানে। এই রুমে একলা একলা ভয় করতেছিল, তার উপর বাইরে এত জ্বর উঠেছে, তার উপর বিদ্যুৎ নেই। জানি না আজকে রাত্রে কী হবে, জানি না। তুমি তাহলে আদ্রিকে হাতে নিয়ে যাও, দুজনে একসঙ্গে থাকলে ভয় লাগবে না। আর তুই? আমি ঘুমাবো এখন, না হলে কাল সকালে উঠতে পারবো না। তারপর মা আদ্রিতার রুম থেকে চলে গেল। গায়ে কম্বল জড়িয়ে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। এখানে এবার দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। সময়ের পরিবর্তনে সব কিছু বদলে গেছে। কিছুদিন লক্ষ্য করছি উনি রাতে কার সাথে যেন একলা একলা কথা বলেন আমি ঘুমিয়ে গেলে। আমি কিছু মনে করি না, কারণ আমি জানি উনি কেমন। আজ হঠাৎ কলিং বেলটা কে যেন বারবার বাজাচ্ছে। এই সময় আবার কে আসলো? দরজা খুলতে দেখলাম একটা মেয়ে। কী সব পড়ে আছে, লজ্জা সরম বলতে মনে হয় কিছু নেই। কাকে চাই? জি, আমি নীলা। সাইদের বাসা না? তাহলে আমি ভিতরে আসলাম। ভিতরে সাইদ নেই আন্টি? না, কিছু বলার থাকলে বলো। আর এগুলি কী পড়ে আসছে এখানে? জানো না এটা ভদ্রলোকের বাড়ি? রিল্যাক্স আন্টি, এত উত্তেজিত হবে না। এগুলো তো এখনকার ফ্যাশনের শাড়ি, তো গ্রামের খ্যাত মানুষজনই পরে। আমি শহরে মডার্ন মেয়ে। তা আন্টি, যেটা বলতে আসছি, আমি আপনার ছেলের বউ। কি পাগল নাকি? না না, আমি পাগল হতে যাব কেন? তুমি ওর বউ, তাহলে কে? আদ্রিতাকে দেখে। আদ্রিতা চিনি না তো? চিনি তো ওকে। আদ্রিতা এদিকে আয় তো। বলেন। তুমি এই মেয়েকে চেনো? না তো, কে এই মেয়ে? আজকে তো প্রথম দেখলাম। তাহলে ও তোমাকে কেমনে চেনে? আন্টি, ওর রুমটা কোন পাশে বলেন। অনেক হয়েছে, হ্যালো। মা বলো, কোথায় তুই? এই তো অফিসে। কেন? তোরা রেগে কথা বলতেছ কেন? 10 মিনিটের মধ্যে বাড়ি যায়। অত কথা বলার সময় নেই। কি হয়েছে কে জানে। কাজ ফেলে তাড়াতাড়ি করে বাড়ি আসতে দেখি নিলে বুকের ভিতর কেমন একটা করতে শুরু করলো। তুই মেয়েকে চিনিস? তাহলে এই মেয়ে যা বলতেছে তা সব সত্যি? কি বলছে? তোর নাকি বউ? মা, আপনি কি বলছেন এগুলো? এই মেয়ে ওনার বউ কেমন? কি বলো তুমি এগুলো? তুমি স্বীকার করতেছো না মানে? তুমি আমার বউ কেমন হও? আমি তো তোমাকে আগেই বলেছি আমি বিবাহিত। আমি এত কিছু বুঝি না। যা ভয় পাচ্ছিলাম আজ মনে হয় সেটাও সত্যি হয়ে যাবে। ব্যাগ থেকে কাগজটা বের করে, এই কাগজে তোমার স্বাক্ষর করা আছে যে তুমি আমাকে বিয়ে করবে, সব সত্য অনুযায়ী। এই দেখেন, আপনার ছেলে স্বাক্ষর কিনা? ঠিকই তো, এটা তো ওর স্বাক্ষরই। তাহলে বিশ্বাস হলো? সি, তুই শেষে এমনটা করলে? নিমেষে মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি এই জিনিসটা মেনে নিতে পারতেছি না। তাহলে উনি রাতে লুকিয়ে লুকিয়ে এই মেয়ের সাথে কথা বলতো। সাইদ, মা, তোমরা আমায় ভুল বুঝতেছো। সত্যিটা নিজের চোখে দেখার পর আবার ভুল। তাই তুমি তো জানো আমি কেমন। তুমি তো বিশ্বাস করো আমাকে। আর করতাম, কিন্তু এখন আর করতে পারছি না। আপনি আমাকে বাসর রাতে কথা দিয়ে কথা রাখেননি। আপনি রাতে তাহলে এই মেয়ের সাথে কথা বলতেন। আমি ঘুমিয়ে গেলে আমি সব জানতাম। আপনি যে কথা বলতাম, তবুও আপনার উপর বিশ্বাস ছিল। কিন্তু আপনি তাই এভাবে ভেঙে দিব কল্পনাও করতে পারিনি। কি বলবো, কিভাবে বুঝবো, কিছু বুঝতে পারছি না। শেষে আদ্রিতাও বুঝলো। কিছু ভালো লাগছে না। বাড়িতে বেরিয়ে এসে সোজা অফিসে। দিনের আলো পেরিয়ে রাত 12টা। অফিস পুরো ফাঁকা। স্যার, আপনি বাসায় যাবেন না? না, তুমি সব কিছু বন্ধ করে দাও। ঠিক আছে স্যার, বাড়িতে কি মুখ নিয়ে যাব? এসব কথা চিন্তা করতে করতে রাত পেরিয়ে দিনের আলো ফুটে গেল। তবুও কেউ বাসা থেকে একবারও কল দিল না। বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। কেউ না হোক আদ্রিতা তো কল দিতে পারতো। পরিকল্পনা মোতাবেক সব কিছু চলতেছে। সকালের নাস্তা আজকে বানাতে নিষেধ করছি। নাস্তা কই? বানিয়ে নাও নিজে। আমি বানাবো? সোফানি, ওসব রং কথা ছেড়ে বানিয়ে খেতে পারলে খাও, না হলে দুনিয়া দেখো। দাঁড়া বুড়ি, তোকে কেমনে বাসা থেকে বের করে দেখবি? আমি কেমনে নিতে পারছি না। নতুন কাউকে নিয়ে বাসার আশা দেখলাম, তাও উনিও এমনটা করলো ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে চোখের পানিও মনে হয় শেষ। কিছু খায় না, শরীর খারাপ করবে তো। মা, আমার গলা দিয়ে কিছু নামবে না। এমন সময় হঠাৎ মাথাটা ঘুরে উঠলো। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। এরপর কি হলো কিছু মনে নাই। আদ্রিতা, কি হলো তোর? আদ্রিতা, চোখে মুখে পানি দিয়েও কিছু হলো না। কি করব কিছু বুঝতে পারছি না। দারোয়ানকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসলাম। কি একটা
আনমনে ভাবছিলাম, এমন সময় বাড়ির দারোয়ান ফোন। স্যার, আপনি কোথায়? অফিসে কেন? স্যার, আদ্রিতা ম্যাডামকে তো হাসপাতালে নিয়ে গেলাম। কথাটা শুনে কিছুক্ষণের জন্য সব কিছু যেন থেমে গেছিল। ও আবার কিছু করে বসেনি তো? ওর কিছু হলে আমি তো নিজেকেও কোনোদিনও ক্ষমা করতে পারবো না। স্যার, আমি কিছু জানি না কি হয়েছে, আমার মনে হয় আপনাকে জানানো উচিত, তাই ফোন দিলাম। সব কিছু বলে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনি রুগীর কি হবেন? আমি ওর শাশুড়ি। ভয়ে কিছু নেই, শরীরটা দুর্বল। আর আপনাদের জন্য গুড নিউজ, আপনি দাদি হতে চলেছেন। কথাটা শুনে একটা আলাদা আনন্দ ভিতরে কাজ করতেছে। এমন সময়, মা, আদ্রিতার কি হয়েছে? কোথায় ও? যেখানেই আছে ভালো আছে, তুই এখানে কেন? ও আমার বউ, আমি আসবো না মানে? তখন মনে ছিল না যে বাড়িতে বউ আছে? তোর জন্য মেয়েটা কাল কিছু খায়নি, সারা রাত কেঁদেছে। আমি চাই না তোর জন্য আরও কষ্ট পাক। চলে যায় এখান থেকে। কথাটা বলেই মা চলে গেল। আমি কি করব কিছু বুঝতে পারছি না। হয়তো এই ভুলের ক্ষমা কোনোদিনও হবে না। মার পিছে পিছে লুকিয়ে গেলাম। মা, আমার কি হয়েছে? কিছু না। হাসতে হাসতে, আমি দাদি হতে যাচ্ছি। সত্যি? তাহলে মা? আজ থেকে আর খাবার অনিয়ম করলে চলবে না। দেওয়ালের আড়াল থেকে সব কিছু শুনতে পেয়েও কিছু করার নেই। মন চাচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। এমন সময় একটা খুশির খবর শুনে আমি তার সামনে যেতে পারছি না। অন্যদিকে গেম শুরু হয়ে গেছে। এর শেষটা কতটা ভয়ানক হবে তা শুধু সময়ের অপেক্ষা। খেলা শুরু হয়ে গেছে। এর শেষটা কতটা ভয়ানক হবে তা কেউ কল্পনা করতে পারবে না। শুধু এখন সময়ের অপেক্ষা। মনটা খুব হয়ে মার এখন ব্যবহার দেখে হাসপাতাল থেকে সোজা বাড়িতে এসে গেস্ট রুমে যাই, শুয়ে পড়লাম। কিছু ভালোই লাগছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। ঘুমানোর অনেক চেষ্টা করতেছি, তবুও কিছুতেই ঘুম আসছে না। ফোন বন্ধ করে দিয়ে শুয়েছিলাম। এমন সময় মনে হলো কেউ রুমে ঢুকলো। তবুও চোখ বন্ধ করে শুয়ে আছি। তারপর বুঝতে পারলাম সে আমার পাশে এসে বসছে। তারপর মনে হলো সে আমার পাশে শুয়ে। আমি যতদূর বুঝতে পারছি এটা আদ্রিতা, কারণ ও ছাড়া আর কেউ হবে না। কিন্তু এখানে আসতে যাবে কেন? এটা নিশ্চয়ই আমার মনের ভুল। তখনই খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না, আপনি এমনটা করতে পারেন। কেন জানি বারবার মনে হচ্ছে এটার পিছনেও কোনো রহস্য আছে। আমি যতদূর আপনাকে চিনি, আপনি কখনোই এমনটা করতে পারেন না। তাহলে কেন এমনটা হলো? সব কিছু শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে আছি। আজ এত আনন্দের খবরটাও আপনাকে লুকিয়ে শোনা লাগলো। এই কথাটা শুনে একেবারে আমি অবাক। আদ্রিতা কেমনে জানলো? আপনি আমার পাশে থাকলে আমি বুঝতে পারি। আপনি আমার আশেপাশেই আছেন। হাসপাতালে আপনি দরজার পিছনে ছিলেন। আপনার ছবি কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল। আপনি যে এখনো জেগে আছেন এটাও আমি জানি। এই কথাটা শুনে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম। চুপচাপ আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। আর পারলাম না এপাশে ঘুরে। উত্তর মতো আমার কাছে উত্তর নেই। আমি নিজেও জানি না আমি কোন দিন নিজেকে প্রমাণ করতে পারবো কিনা। তবে এইটুকু আমি বলতে পারি, যদি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারি, তাহলে হয়তো সেদিন তোমরা নিজেদের ভুল বুঝতে পারবে। এখন এর চাইতে আমি কিছুই বলতে পারছি না। আমি এত কিছু জানি না। আপনি আমার মা ছুঁয়ে সত্যি করে বলেন, এই মেয়েটা কে? আমি মাথা ছুঁয়ে বলতে পারবো না। তবে সত্যি এটাই যে আমি নিজেও জানতাম না কখন এই ভুলটা করে ফেলেছি। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। একবার ভেবেছিলাম তোমাকে সব কিছু বলবো, কিন্তু সেই সময়টা আর আসলোই না। তার আগে যার ভয় পাচ্ছিলাম সেটাই সত্যি হয়ে গেল। তবে তোমরা যে আমার পাশে থেকে সাহস যোগাবে সেটাও আমি পেলাম না। আমার নিজের মা যে আমাকে ছোট থেকে দেখে আসতেছে সেও আমাকে ভুল বুঝলো। তুমি এখন যাও। সেদিন নিজেকে প্রমাণ করতে পারবো, সেদিন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। ততদিন তুমি মার সাথে থাকো আর নিজের যত্ন নিও। কেন? আপনি কোথায় যাবেন জানি না, তবে এতটুকু জেনে রাখো, যেদিন নিজেকে সবার সামনে নির্দোষ বলে প্রমাণ দিতে পারবো সেদিনই আসবো। বলে এই বিছানা থেকে উঠে চলে আসলাম। অনেক খারাপ লাগতেছিল আদ্রিতার জন্য, কারণ মেয়েটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো। আমি তার বিশ্বাসটাই রাখতে পারলাম। এখানে দোষ তো আমারই।
বাসা থেকে বের হয়ে গাড়িতে করে একটা হোটেলে চলে আসলাম। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলাম, কি করে এই মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে ফেলা যায়। হালকা পাতলা নাস্তা করতে করতে ভাবলাম, সবার প্রথমে জানতে হবে আসলে কে নীলা, কি তার পরিচয়। 16 জন মানুষকে টাকা দিয়ে তার পিছনে লাগিয়ে দিলাম, সে কোথায় যায়, কি করে, কি বা তার পরিচয়। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। অফিসে বসে এসব ভাবতেছি, এমন সময় রুমে হাদ্রিতা আসলো। তুমি এখানে? হাদ্রিতা, আপনার ফোন বন্ধ কেন? আর 2 দিন ধরে বাড়ি যাননি কেন? এমনিতে, তোমাকে তো বলেছি। তারপর দেখলাম ও কাঁদতেছে। আমি থাকতে পারছি না আপনাকে ছাড়া। বলতে বলতে ধরে যাই, জড়াই ধরলাম। আপনাকে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এই মেয়েটা থেকে যাক, তাতে আমার কিছু যায় আসে না। তবুও আপনি এভাবে আমাকে রেখে বাইরে থাকবেন না। আমি ঘুমাতে পারি না রাতে ঠিক মতো। ওকে কাঁদতে দেখে বুকের ভিতরটা কষ্ট ফেটে যাচ্ছে, কিন্তু ওর মতো কাঁদতে পারছি না। তখনই ফোন করে আমাকে বলল, এই মেয়েটার ব্যাপারে সব জানতে পারছে। তুমি এখন বাসায় যাও, আমার একটু কাজ আছে, আর আমি খুব শীঘ্রই বাড়িতে ফিরে যাব। আমি কিছুক্ষণ আপনার সঙ্গে থাকবো এখানে। কিছু বলতে পারলাম না। সকালে খেয়েছো? না। কেন, তোমাকে না বলছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে? এখন এমন করলে হবে? আপনাকে না খাইয়ে আমি কখনো খেয়েছি? খেতে বসলেও আপনার কথা মনে পড়ে, শুতে গেলেও আপনার কথা মনে পড়ে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। চলো আমার সাথে। তারপর আদ্রিতাকে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে এসে ওকে নিয়ে একটু ঘুরে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম। স্যার, এই মেয়েটার আসল নাম নীলাদ্রি আক্তার। ওর বাবা প্রফেশনাল ড্রাগ ব্যবসায়ী, আর মা কিছুই করতে পারেন না, 4 বছর ধরে কোমায় আছে। তবে এই মেয়ের মূল কাজ হলো বড় বড় লোকদের পাশেই প্রচুর টাকা দাবি করে বসে। এই মেয়ের আগে 3 বার জেলে পর্যন্ত গেছে। এখন আমরা যতদূর জানতে পারলাম, এই মেয়ে মিস্টার আলতাফ নামের ব্যক্তির সঙ্গে মিলে আপনার সাথে এই 2 নাম্বারিটা করেছে। সাইদ, এই আলতাফটাকে জানি না, তবে গোপন সূত্রে এতটুকু জানতে পারছি উনি এই ব্যবসায় নতুন। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, একমাত্র নীলাদ্রি মেয়েটা ছাড়া। আচ্ছা, তাহলে এই আলতাফকে ধরতে পারলে সব কিছুর রহস্য খুলে যাবে। কে আলতাফ? তার সাথে আমার কিসের সম্পর্ক? সব কিছু আরও রহস্যের মধ্যে চলে যাচ্ছে। যতই দিন যাচ্ছে রহস্য ততই বেড়ে চলেছে। কে এই আলতাফ? তার সাথে কি ভাই আমার সম্পর্ক? এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তার সম্পর্কে কিছু জানাতে পারছি না। আর এদিকে নীলা, এভাবে আর কতদিন আমি তোমার বাড়িতে পড়ে থাকবো? বিয়ে করে কবে করছো? নাকি আমি পুলিশের কাছে যাব? আর কয়েকটা দিন দাও, আমি দেখতেছি। 6 দিন দিলাম, এর মধ্যে যা আছে করে নাও। 7 দিনের মাথায় আমি কোনো কিছুই কিন্তু শুনবো না তোমার। আর আমার 1 লাখ টাকা লাগবে আজকে সন্ধ্যার মধ্যে। এত টাকা আমি কোথায় পাবো? আমি জানি না। আর লাগবে মানে লাগবে, বাকিটা তুমি জানো। এই নীলা তো সুযোগ পেয়ে মাথায় উঠে বসেছে। 12 লাখ টাকা নিছে, আবার নাকি 1 লাখ লাগবে। জানি না এর শেষ কি হবে। অফিসে কেবিনে চুপচাপ বসে আছি। কিছুদিন ধরে ব্যবসায় ভালোই লস দেখা দিচ্ছে। এভাবে করলে তো অফিস বেশি দিন চালানো যাবে না। গত মাসে 15 কোটি লোন নেওয়া আছে। এই মাসে লাভ না করতে পারলে টাকা শোধ করব কেমনে? সব কিছুর টেনশনে মনে হচ্ছিল হয়তো মরে গেলে শান্তি পেতাম। সত্যি মনে এটাই, যার যত টাকা তার অশান্তি তত বেশি। তার জীবনে কোনো সুখ শান্তি নেই। কিছু ভালো লাগতেছিল না। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে ড্রাইভারকে সাথে নিলাম না। এসব ভাবতে ভাবতে হানমনে গাড়ি চালাচ্ছিলাম। হাদু কি কোনোদিন এত বড় রহস্য খুঁজে বের করতে পারবো, নাকি এটা রহস্যই থেকে যাবে?
এসব চিন্তা করতে করতে হঠাৎ পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। সাথে সাথে গাড়িটা ছিটকে গিয়ে রাস্তার পাশের একটা গাছের সাথে ধাক্কা খেলো। এরপর কি হলো কিছু মনে নেই। মা, ওনার সাথে এমনটা হয়তো আপনি না করলেও পারতেন। মানুষ তো ভুল করে, উনিও হয়তো করে ফেলেছেন। তাই বলে আপনি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? আমি যে শিক্ষা দিছি ওই শিক্ষিত হতে পারেনি। আর কি একটা অসভ্য মেয়েকে বাসায় এনেছে দেখছিস এতো, তারপরেও এসব বলতে লজ্জা লাগছে না? তারপরেও তার সন্তান আমার পেটে, ওনাকে এভাবে দূরে ঠেলে দিয়ে কি আপনি খুব শান্তিতে আছেন? কালকে থেকে ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। আরও একটা দিন কেটে গেল। ওনার অফিসে গেলাম, সেখানে ওনাকে খুঁজে পেলাম না। তিনটা দিন কেটে গেল, ওনার কোনো খোঁজ খবর নেই। আর দিকে মেয়েটার টাকার জন্য কি অবস্থা করে তুলেছে বাসায়। আপনার ছেলেকে আমি যদি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নাম নীলা না। টাকা দেওয়ার ভয়ে গায়ে লুকিয়ে বসে আছে। আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি। যা ইচ্ছা তাই করো, এসব কথা আমাকে শুনিয়ে কী লাভ? আমি ওনার চিন্তায় কিছু ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে আমি ওনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। যে মানুষটার আমি এত সুন্দর করে থাকতে পারতেছি তার সাথে আমি এমনটা না করলেও পারতাম। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল, ঠিক তখনই বাসায় পুলিশ এসেছে। আমি আর মা বসে নাস্তা করতেছিলাম। আপনার ছেলে কোথায়, সত্যি করে বলেন। আমি জানি না ও কোথায়। তখনই নজর পড়লো ওয়ালের একটা ছবিতে। ওই দেয়ালের ছবিতে যে মানুষটা আছে সেটা কে? আমার স্বামী আর ওনার ছেলে। বাবা, একজন করলো তার নামে মামলা, আর এই বৌমা মিলে আরাম করে নাস্তা করছে। তার কিছু জানেন? কি জানবো? চলেন, আপনি কথা বলছেন কেন? 3 দিন আগে আপনার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে তা কি খবর রেখেছেন, নাকি এখনো বলবেন এটাও জানি না? আদ্রিতা কথাটা শুনে নিমেষে মনে হলো পুরো দুনিয়াটা কেমন হয়ে গেল। কথাটা শোনার পর নিজেকে স্থির রাখতে পারছি না। কি বলতেছেন আপনি এগুলি? উনি কোথায় এখন? বাহ, এখন উনি কোথায়? বেঁচে আছে কিনা সেটাও তো বলা যাচ্ছে না। যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন খুব ভয়াবহ অবস্থা ছিল। শহরের শেষে ভর্তি করাইছে স্থানীয়রা বলেই চলে আসলাম। সাইদ হঠাৎ নিজের শরীরের উপর ভারী কিছু অনুভব করতে পারলাম। চোখ খুলতেই দেখি একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছি। শরীরের মাথায় অনেক ব্যান্ডেজ, পুরো শরীরটা ব্যথায় ভরে গেছে, খুব কষ্ট হচ্ছে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা, ওগো শুনছ, মানুষটার জ্ঞান ফিরে এসেছে। তখনই একজন বৃদ্ধ মানুষ রুমের ঘরে আসলো। আল্লাহ রহম করছে। তুমি ঠিক আছো তো বাবা? কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখানে কেমনে? কাঁপা কাঁপা গলায়, মোটামুটি ঠিক আছে বাবা। তুমি ঠিক আছো? আল্লাহর কাছে এটাই অনেক। আমরা তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আর টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। আমরা গরিব মানুষ, দুবেলা ঠিকমতো খেতেও পারি না। এত টাকা কেমনে দিব? যা জমানো টাকা ছিল সব উনি খরচ করে ফেলেছেন। আল্লাহ হয়তো এদের টাকা পয়সা দেননি, তবে অনেক বড় মন দিয়েছেন। আদ্রিতা মা তাহলে একটাবার খোঁজও নিতে আসেনি। দুনিয়াটা আসলে স্বার্থপর ছাড়া কিছুই না। আপনি শহরে যান। আমি আমার অফিসের অ্যাড্রেস লিখে দিলাম আর বললাম ওখানে যাই। ম্যানেজার ফোন দিয়ে আপনার এই ফোনে ফোন দিয়েন। বৃদ্ধ মানুষটা আচ্ছা মা। আর আমি খুব তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আসলাম। 3 দিন আগে একটা মানুষ আসছিল ওখানে। উনি কোথায়? চলে গেছেন। কি বলেন? চলে গেছে মানে কোথায় গেছে? একজন মানুষ নিয়ে গেছেন কালকেই। টাকা ছিল চিকিৎসার মতো, কোথা থেকে একটা গরিব মানুষ নিয়ে আসছিল। আদ্রিতা কথাটা শোনার পর চোখ থেকে পানি আরও বন্ধ হচ্ছিল না। যার এত টাকা, আজ নাকি তারই চিকিৎসা মতো টাকা নেই। সব দিকে এত খুঁজলাম, কিন্তু এনার খোঁজ কেউ দিতে পারছে না। কয়েক ঘন্টা পরে ফোনটা বেজে উঠল।
হ্যালো, যে মানুষটা গেছে ওনাকে 50,000 টাকা দিবেন। ম্যানেজার: আচ্ছা স্যার, কিন্তু আপনি কোথায়? আমি আছি, যেখানেই থাকি না কেন। বলেই কেটে দিলাম। তখনই দেখলাম বৃদ্ধা মহিলাটি প্লেটে করে ভাত আর ডাল সাথে আলুর ভাজি নিয়ে এসেছেন। খাওয়ার ইচ্ছে ছিল না, তবু উনি জোর করে খাইয়ে দিলেন। পুরো শরীরে কি ব্যথা, মাথাটা ভারী হয়ে আসতেছে, কিছু ভালো লাগতেছে না। আদ্রিতা এমন সময় খুঁজে ফেললাম শহরের শেষের গ্রামে একটা বাড়িতে উনি আছেন। মাকে বাসায় রেখে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। এসেছেন আপনি? বৃদ্ধ মানুষটা: এই নাও তোমার টাকাগুলা, এগুলো আপনি আপনার কাছে রাখেন, যা খরচ করা ইচ্ছে করেন এই টাকাগুলো আপনাকে দিলাম আমি। এত টাকা আমি কি করব? যা ইচ্ছা তাই করেন। বাইরে দেখেই সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে রাত হলে সব কিছু নীরব হয়ে যায়। ওনারা দেখলাম বাইরে বারান্দায় মেঝেতে শুয়ে আছেন। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি কে জানে। এমন সময় মনে হলো জামাটা ভিজে ভিজে লাগছে, বুকের উপর কেউ আছে মনে হচ্ছে। গরম একটা ভাব পাচ্ছি। শুনেছি গ্রামে নাকি ভূত থাকে, তাহলে এটা কোনো ভূতে নাকি? ভয়ে ভয়ে চোখ খুলতেই অবাক। আদ্রিতা এখানে? এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি সে? মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করতে পারছি। শুনেছে গ্রামে ভূত থাকে, এটা ভূত নয় তো? আবার ভয়ে ভয়ে চোখ খুলতে দেখি আদ্রিতাকে দেখে অনেকটা অবাক হলাম। ওখানে কেমনে? এটা কি স্বপ্ন নাকি? স্বপ্ন তো হতে পারে না, এটা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি। কেন জানি মনে হলো ওর সাথে কথা না বলাটাই বেটার। বাইরে আকাশ ভরা তারা, আর ঘরের দেওয়ালগুলা বাঁশের আর ফুলের কাশি দ্বারা বানানো, অবশ্য অনেকটা ফুটো দিয়ে বাইরে দেখা যায়। একটা সময় আর নিতে পারছিলাম না ওজন। একটু নড়েচড়ে উঠতে আদ্রিতা জেগে উঠল। মেয়েটার দিকে তাকাতে সব রাগ অভিমান কেন জানি নিজের অজান্তেই কেটে গেল। চোখগুলা লাল করে ফেলেছে, এখনো চোখের কোণায় পানি লেগে আছে। কিছু বলবার মতো শক্তি শরীরে নেই। উঠে বসবো এমন অবস্থাতেও নেই। আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজলাম। কিছু বলছেন না কেন? রুমে কথার আওয়াজ শুনে বৃদ্ধ মহিলাটা রুমে এসে: কি করছেন আপনি? মানুষটা অসুস্থ, কথা বলতে পারছে না। তার উপর আপনি না ওনার বউ, তাহলে এমন করছেন কেন? আদ্রিতা: সেটা আপনি বুঝবেন না। দেখো মা, আমি তোমার বয়স পার করে এসেছি, আর তুমি কেমন বউ যে স্বামীর অ্যাক্সিডেন্টের খবর আজকে জানলা। এমন বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আদ্রিতা: বৃদ্ধ মহিলার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। সত্যি তো, আমি কেমন বউ? আসলেই আমি স্বার্থপর। গলাটা কেন জানি শুকিয়ে যাচ্ছে। বিছানার উপর একটু কষ্ট করে উঠে বসে মহিলাকে পানি খাওয়ার ইশারা দিতেই উনি পানি নিয়ে এসে খাইয়ে দিয়ে বাইরে চলে গেলেন। এত রাগ অভিমান আমার উপর চলে যাচ্ছিল এমন সময় পিছন থেকে হাতটা ধরে: কোথায় যাচ্ছ এত রাতে? জ্বর হলে কাল সকালে যাও। আপনি কেন করছেন আমার সাথে এমন? আমার কি অপরাধ? আমি তো এমন জীবন চাইনি। এটা কি বেঁচে থাকা হলো? সময় আসলে সব ঠিক হয়ে যাবে। সময়ের দরকার নেই আমার, আপনাকে হলেই হবে। আমি চাইলেও সেটা সম্ভব না। তবে তুমি যদি চাও, একটা উপায় আছে। বাড়ি ছেড়ে আমার সাথে থাকতে পারো। আমি সেটাতেও রাজি আছি। এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন মোটামুটি কিছুটা সুস্থ। হঠাৎ আজকে বাসায় এসে আমার ঢুকতেই দেখলাম নীলা আমাকে দেখে ধড়ফড় করে বিছানায় নিচে কি যেন একটা লুকিয়ে ফেললো। নীলা: তোমার সাথে কথা আছে। বলো। একটু পানি আনি দাও তো, গলা শুকিয়ে গেছে। পারবো না। আমি যেই রুমে থেকে বড় হলাম, অমনি দেখি বিছানা থেকে কয়েকটা কাগজ আলমারির পিছনে লুকিয়ে রাখলো। অনেকটা কৌতূহল জাগলো মনে, আসলে কি ওগুলা। তারপর রুমে এসে কিছু কথা বলে অপেক্ষা করতে লাগলাম। নীলা গোসলে যাওয়ার দুপুরে যেমনি গোসলে গেছে অমনি কাগজগুলা বের করে দেখলাম সব আমার সাথে চুক্তির কাগজ।
দেখে তো মেজাজ খারাপ হয়ে গেল। একটানে সব ছিঁড়ে ফেলে দিতেই মনে পড়ল, হাইরে কি করলাম। তখন এই ছেঁড়া কাগজগুলো নিয়ে বাইরে এসে সেম টু সেম কাগজ বানিয়ে নিয়ে, তবে কাগজের চুক্তি আলাদা। তারপর সাইন করে বাসায় গিয়ে রাত হওয়ার অপেক্ষা করলাম। রাত 1টা দেখলাম ঘুমিয়েছে। আমি আস্তে করে যাই কাগজগুলো রেখে দিলাম। তবে যতটুকু বুঝতে পারছি এ টাকার লোভে এসেছে, এবার খেলা হবে। পরের দিন, নীলা, তুমি কি বিয়ে করবা না? আর কত অজুহাত দিবা? ওয়েটেড, বিয়ে তো কালকেই করব, আজকে শপিং টপিং করব। সত্যি তো? কালকে বিয়ে হলে তো আমারই সর্বনাশ হবে মনে মনে। তবে চুক্তি অনুযায়ী বিয়ের আগে তুমি আমাকে 5 কোটি টাকা যৌতুক দিবা। পাগল নাকি? চুক্তিতে কি লেখা আছে জানো না? বিয়ের পর এই বাড়ি প্লাস তোমার 80% সম্পদের মালিক আমি। ও আচ্ছা, মনে ছিল না। পরবর্তীতে কিন্তু সত্যি বদল হবে না। একটা খটকা লাগছে। কিছু প্ল্যান আছে নাকি? তখন ওর ফোন সাইডে গিয়ে, কি হয়েছে বলো? কাজ কত দূর? আর কত সময় নেবে? আর একটা দিন, কাল বিয়ে। বাহ, তুমি এক কাজ করো, কাগজগুলো আমাকে দাও। আমি বিয়ের পরে যাই দেখো কেমনে ওদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করি। এটাই আমার হবে বড় প্রতিশোধ। আচ্ছা, রাত্রে নদীর পাশে বটগাছের তলায় এসো। ওকে। সাইদের বুঝতে বাকি রইল না এটাকে। তবে তুমি যাই হও, এবার কিছু একটা হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। তুমি কি করতে যাচ্ছ? আমার কিন্তু খুব ভয় করতেছে। তুমি দেখেই যাও না শেষটা। পেটে ব্যথা করছে খুব। কোথায় দেখি? এখানে। বাবুটা নড়তেছে মনে হয়। তারপর রাত গড়িয়ে দিন, সকাল গড়িয়ে দুপুর। বিকেল হতে হতে দেখি নীলা কি একটা জঘন্য সেজে বসে আছে। আমি আগেই পুলিশে সব জানিয়ে রেখেছি। বিয়ে হতে আর কিছুক্ষণ বাকি। এমন সময় মিস্টার আলতাফ সাহেবের আগমন। ডেভিল ইজ ব্যাক। ঠিক তখনই মিস্টার আলতাফ, আমি কাল হয়ে ফিরে এসেছি তোমার জীবনে। ও তাই নাকি? এখন শুধু দেখে যাও আমি কি করতে পারি। কিছু করতে পারবে না তুমি আমার। আর তোমার নাম আলতাফও না, তুমি রাকিব। কেমনে আমাকে চিনলো? এখনো বিয়েটা হয়নি, কিন্তু বিয়েটা হওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। তোমাকে আমি সেদিনই চিনতে পারছিলাম, যেদিন তুমি নিজে ট্রাক দিয়ে ধাক্কা মেরেছিলে আমার গাড়িতে। তোমার মনে হয়েছিল আমি জ্ঞান হারিয়েছি। তখন আমার জ্ঞান ছিল। তখনই বুঝতে পেরেছিলাম এত বড় খেলটা আড়ালে থেকে কে খেলতেছে। এই নীলার মতো একটা মেয়ে এমন খেলা কখনো খেলতে পারে না। আফসোস, এখন অনেক দেরি হয়ে গেছে। এই কাগজগুলো দেখতেছ? আমি তো দেরি এজন্য করতেছিলাম যে তুমি কখন আসবে। ভালো কথা, এই কাগজে কি লেখা আছে ভালো মতো পড়ো। রাকিব কাগজটা খুলতেই দেখলাম, সাইদকে বিয়ে করার পর আমি আমার ভাই আলতাফ যৌতুক হিসাবে 5 কোটি টাকা দিব এবং দেনমোহর হবে 1 লাখ, কারণ আমি তাকে ভালোবাসি। এই শর্ত রাজি হয়ে আমি নীলাদ্রি আক্তার নীলা এই কাগজে স্বাক্ষর করলাম। এত বড় দোকান, এই বিষয়ে সত্যি আমি কিছু জানি না। আসল কাগজটা দাও নীলা, এখনো সময় আছে। সত্যি আমি কিছু জানি না, কোনো কিছু না। কে কার জালে ফেসে গেলাম। খেলা তো এখন শুরু হবে। সে সময় পুলিশ ভিতরে চলে আসলো। এদের দুজনকে অ্যারেস্ট করেন। এই আলতাফ সাহেবের অনেক দরকার, আমাদের জেলে মজা বুঝাচ্ছি। টানতে টানতে দুজনকে নিয়ে গেলেন। তখনই আদ্রিতা এসে, আমি
কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো। আমার মনে হচ্ছিল এই বুঝি বিয়েটা হয়ে গেল। হয়নি তো, আর হবেও না। আপনি কিন্তু এখনও আমাকে ঘটনাটা বলেননি। আসলে ওই দিন কাজের চাপ ছিল প্রচুর, আর নীলা কয়েক লাখ টাকার কাপড় নিবে বলে একটা ফাইল দেয়। প্রথম কয়েকটা পেজ করলাম ঠিকঠাক সব, কিন্তু তখন মাথাটা খুব দূরে ছিল, বাকিগুলো করিনি। অমনি স্বাক্ষর করে দিছে, কিন্তু ভিতরে যে এত শয়তানি বুদ্ধি কে জানতো। এরপর আমাদের দিনগুলা ভালোই কাটতে লাগলো। এরপর আমাদের সংসারে ফুটফুটে মেয়ে আসলো। আল্লাহর রহমতে সুখে শান্তিতে আমাদের দিন কাটতে লাগলো। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন, গল্পটিকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।